বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে অর্থনীতির হালচাল, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট, যিনি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেড বডির প্রধানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই মুহূর্তে এসএমই ফাউন্ডেশনেরও পরিচালক শাহিদুল ইসলাম হেলাল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের সাবেক পরিচালক মোহাম্মদ মহিদুর রুবেল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনার সঙ্গে সর্বশেষ যখন তৃতীয় মাত্রায় কথা হচ্ছিল, আমার যদ্দূর মনে পড়ে যে আপনি অর্থনীতির আলোচনা করতে গিয়ে বলছিলেন যে অনিশ্চয়তাটা কাটলেও আশঙ্কাটা কাটছে না কোনো অবস্থাতেই, বা এরকম একটা কিছু বলেছিলেন আপনি। আতঙ্কে আছেন। এর আগে বলেছিলেন সম্ভবত অনিশ্চয়তার কথা, সেখান থেকে অনিশ্চয়তার সঙ্গে আতঙ্ক যুক্ত হয়েছে। তো আজকে এখন কি বলবেন দাঁড়িয়ে? এখনো আতঙ্ক কমে নাই, তবে এখন তো বাজেটের সময় আসছে। বাজেটে কিন্তু আমরা এমন কিছু আশাও করি নাই। এটার দুটা কারণ আছে। একটা তো আছে যে সরকারও খুব একটা টাইট কর্নারে আছে, ফাইন্যান্সিয়াল সাইডটা, টাকা পয়সার টানাটানি, আমাদের ইনফ্লেশন, ডলার রেট হাই হয়ে গেছে, সব মিলে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রিও খুব একটা টাইট পজিশনে ছিল। কিন্তু আমাদের আশা এবার একদম কম ছিল, কারণ হলো যে আমাদের যে নেগোসিয়েশন, ব্যবসায়িকরা যে এনবিআরের সাথে যে নেগোসিয়েট করতো, বাজেটের আগে যে মিটিংগুলি হতো, ইউজুয়ালি মার্চের পর থেকে, ফেব্রুয়ারির পর থেকে বেশ কয়েকটা মিটিং হতো, সব অ্যাসোসিয়েশন, চেম্বার, বড় বড় লিডাররা যে মিটিং করতেন, তা আমাদের দাবি দাবাটা আমরা প্লেস করতে পারতাম। কিন্তু এবার এটা হয় না, একটা কারণে যে বিসিসিআই অলমোস্ট ভাঙা অবস্থা, ইভেন বিজিএমএ ওর সব বড় বড় অর্গানাইজেশনই কিন্তু যেহেতু আওয়ামী লীগ বেস ছিল, ওরা দুর্বল হয়ে গেছে, নেগোসিয়েশনের পজিশনটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। সুতরাং আমরা ওইভাবে নেগোসিয়েট করতেও পারি নাই, এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেরকম আশা করেছিলাম সুবিধা পাবো, ওই সুবিধা কিন্তু পাইনি। তবে মোটামুটিভাবে আমাকে যদি বলেন বাজেট আপাতত দৃষ্টিতে এখনকার সিচুয়েশনে আই থিঙ্ক ইট ওয়াজ এ কনজারভেটিভ বাট গুড বাজেট। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আশা করছিলাম, স্পেশালি ধরেন রপ্তানি ক্ষেত্রের বেলায় কিন্তু কোনো রকম স্টেটমেন্টও আমরা বাজেটে দেখিনি। যেমন আমরা একটা জিনিস চাচ্ছিলাম, সবাই গার্মেন্টস সবাই মিলে, যে ট্যাক্স এট সোর্স, যেটা 1% নেয়, উইচ ইজ অ্যাবাউট 15% অফ আওয়ার নেট প্রফিট। আমরা প্রফিট করি না করি ওই টাকাটা নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যেহেতু ওভারঅল সিচুয়েশন ইন্ডাস্ট্রির অত ফেভারেবল না, অনেক কষ্টে আছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে গেছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক ফ্যাক্টরিতে এখনও গোলমাল চলছে, এখনও কিন্তু ফ্যাক্টরির মালিকরা স্পেশালি আতঙ্কে আছে, আগের চাইতে অনেক বেশি কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক খারাপ। এমন এমন এরিয়াতে এখন চাঁদাবাজির সৃষ্টি হয়েছে, যেটা আগে ছিল না। সব মিলে আগের সরকারকে আমরা যতই দোষ দিই না কেন, এই চাঁদাবাজি কিন্তু এত ছিল না, এখন যেভাবে বেড়েছে, এখন চারিদিক থেকে চাঁদাবাজি হচ্ছে, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা আতঙ্কে আছে। তো ওই সেন্সে উই ওয়ার এক্সপেক্টিং যে আমাদের ইন্ডাস্ট্রিজের জন্য কিছু ফ্যাসিলিটিস দেওয়া হবে। এক্সপোর্টে তো এমন কিছুই করা হয় নাই, এবং লোকাল ইন্ডাস্ট্রিরও কিছু, আমি যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রি আমার আছে, প্লাস্টিক ইন্ডাস্ট্রির বেশ কিছু আইটেমের উপরে ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে, 7.5 থেকে 15% করা হয়েছে, এবং যেগুলিতে করা হয়েছে ওই জিনিসগুলি কিন্তু একদম ডে টু ডে লাইফ ইউজের প্লাস্টিক আইটেম, এবং এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং গরিব লোকেরাই ওটাকে ইউজ করে। আর এই মালগুলি সে খেলনা, হাঁড়ি পাতিল বাটি, প্লাস্টিকের তৈরি জিনিসগুলি, ওগুলো কিন্তু বিক্রি হয় একটা ইনফর্মাল মার্কেটে। তো ইনফর্মাল মার্কেটে যখন আপনি 7.5% থেকে 15% বাড়িয়ে দেন, এই টাকাটা কিন্তু কালেক্ট করা ফর ইন্ডাস্ট্রিয়াল ইজ ইম্পসিবল, কারণ এটা ফেরিওয়ালারা মালগুলি বেচে। সুতরাং এই বোঝাটা কিন্তু ইন্ডাস্ট্রিজ উপরে পড়বে, তো এতে কিন্তু প্লাস্টিক সেক্টর কিন্তু বেশ কষ্টে থাকবে। আদার দেন দ্যাট আমরা আশা করেছিলাম যে রপ্তানি ক্ষেত্রে স্পেশালি, যেহেতু আমেরিকায় যে 10%
অ্যাভারেজ ডিউটি বাড়ালো এবং জুলাই 4 পরে হয়তো সিচুয়েশনটা আরও চেঞ্জ হবে, এই জায়গাটাকে অ্যাড্রেস করা আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন ছিল। তাছাড়া এই যে আমরা যে মধ্যম আয়ের দেশে যে যাচ্ছি 2026-এ, হ্যাঁ 26-এ, ওটার জন্য আমাদের কিছু ফ্যাসিলিটিস, এডিশনাল ফ্যাসিলিটিস দিয়ে আমাদেরকে হেল্প করার বিশেষভাবে প্রয়োজন ছিল। আরেকটা জিনিস, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, যারা আওয়ামী লীগে ঘেঁষা ইন্ডাস্ট্রি, সবাই জানে যে বড় বড় অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ইন্ডাস্ট্রি যারা, একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু 200-400 ছোটো ইন্ডাস্ট্রিকে মেরে ফেলে, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপ্লাই যারা দেয়, ছোট ছোট যে কোনো একটা লার্জ ইন্ডাস্ট্রিতে, ইভেন গার্মেন্টসে যেমন আপনার অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সে প্লাস্টিক আইটেম দিচ্ছে, নানান ধরনের আইটেম দিচ্ছে, বোতাম সুতা অনেক কিছু দিচ্ছে। ওনার ফ্যাক্টরি যদি বন্ধ হয়, সাথে ওই ছোটো ছোটো ফ্যাক্টরি কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে। তবে এখানে যেটা হচ্ছে, লার্জ ইন্ডাস্ট্রিটাকে আমরা দেখছি যে বন্ধ হয়ে গেছে, ছোটো ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু ওভাবে দেখছি না। ওরা কিন্তু বিরাট একটা ক্রাইসিস আছে চারিদিক দিয়ে, সব দিক দিয়েই ওরা কিন্তু আন্ডার থ্রেট আছে। তা আমরা যখন, আমার খেয়াল আছে 2008-এ যখন কি যে আর্মি টেক ওভার করেছিল, তখন ব্যবসায়ীরা আমরা কিন্তু অনেক রকম ভয়ে ছিলাম, কিন্তু অল্প সময়ের জন্য। তখন আমার মনে আছে, আমার ফ্যামিলিতে একটা সাইকিয়াট্রিস্ট ছিল, ওই সাইকিয়াট্রিস্ট বললো যে ওর ব্যবসা 3 ডাবল বেড়ে গেছে, কারণ সরকারি অফিসাররা, ব্যবসায়ীরা মেন্টালি এত স্ট্রেসে ছিল যে ওর কাছে যে হেল্প পেত। কিন্তু এখন এই জিনিসটা অনেক লিঙ্গার করছে, এটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করছে। এখনও কিন্তু অনেক বড় বড় ছোট মাঝারি ব্যবসায়ী কিন্তু আন্ডার থ্রেট, আতঙ্কে আছে, কখন কাকে ধরা হবে, কখন কি কারণে ধরা হবে। এই জিনিসটা আমাদের মনে আস্তে আস্তে স্লো ডাউন করা উচিত, সো দ্যাট ব্যবসায়ীরা কমফোর্টেবলি ব্যবসা করতে পারে। না হলে যেটা হবে এবং যেটা হচ্ছে, কারো কাছে স্পেয়ার টাকা থাকলে কিন্তু দেশে ইনভেস্ট করার মতো এই অ্যাটমসফিয়ারটা দেখছে না। জি, আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার মহিউদ্দিন রুবেল। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে আমাদের বড় ভাই, আমাদের এক নেতা আব্দুল রাকিব ভাই মারা গেছেন, টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আপনারা জানেন। তো শ্রদ্ধার সাথে তার স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে দেখেন, যদি সামগ্রিক ব্যবসা বাণিজ্যের কথা যেটা বলি, উনি অলরেডি যেটা বলেছেন, আমি কিছুটা একইভাবেই করব, যে আমাদেরকে সবাইকে কমফোর্টেবল একটা জোনে আনতে হবে। ব্যবসায়ীদের কথা বলছি, কারণ যদি কমফোর্টেবল জোনে না আসে, রিইনভেস্টমেন্টটা হবে না, বা যেটা আমরা এখন দেখছি যে কিছুটা মন্থর গতিতে হচ্ছে। সো মানুষ ইনভেস্টমেন্ট তখনই করবে যখন তার কাছে আসলে সঞ্চয় থাকবে, আর সঞ্চয়টা তো তখনই হবে তখন সে প্রফিট করে ব্যবসাটা চালাতে পারবে। সো এই জায়গাটায় আসলে সবাই কিন্তু এখন একটু ওয়াচ করছে, একটু দেখছে যে কি করা যায়, কি হচ্ছে। এই যে একটা মনের মাঝে একটা আতঙ্ক কিছুটা উকি দিচ্ছে যে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যতটা তাড়াতাড়ি বন্ধ হওয়া সম্ভব, ততটা তাড়াতাড়ি দেশের জন্য, অর্থনীতির জন্য বেটার হবে। কারণ দেখেন, অর্থনৈতিক চাকা যদি না ঘুরে, দেশ যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হয়, কোনো সরকারের পক্ষেই তো দেশটাকে আসলে টেনে নিয়ে যাওয়া যাবে না। আমরা তো আসলে বেশ কিছু ঘটনার কারণে বেশ কিছুদিন, অনেক কিছুদিন তো অনেক পিছিয়েছি, ব্যাংকিং খাতে পিছিয়েছি, আমরা অনেক রকম ফিগার্স দেখেছি, বাট অ্যাকচুয়ালি এখন যেটা দেখছি যে না, আমরা আসলে অনেক জায়গায় পিছিয়ে আছি। তো সেই ক্ষেত্রে আবার আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি, এই যে চ্যালেঞ্জেসগুলো আসছে, দেন ইউএসের যে একটা ট্রেড ব্যারিয়ার, আমাদের সাথে কিছু ট্রেড ব্যারিয়ার আছে, ওদের যেই ট্যাক্সেশনের ডিউটির কথা আসছে, সেগুলো কি করবে, কি হচ্ছে, একটা অনিশ্চয়তা শুধুমাত্র ন্যাশনালি না, আসলে ইন্টারন্যাশনালিও ব্যবসায়ীদের জন্য কিন্তু আছে। ন্যাশনাল পর্যায়ে তো ধরেন, এরপরও আপনি ব্যবসাটা চালাতে পারছেন কিনা, আমাদের জ্বালানির একটা বড় ইস্যুস কিন্তু বিশেষ করে আমাদের সেক্টরে কিন্তু রয়েই যাচ্ছে। আমরা লং টার্ম কোনো জ্বালানির আমরা কিন্তু শুনেই আসছি জ্বালানি সমস্যা। আপনি যদি দেখেন, খেয়াল করে, কয় দশক ধরে আমরা এই সমস্যা শুনে আসছি। আমরা তো জানি যে গ্যাস আমাদের থাকবে না সব সময়, তো এটা তো নতুন কিছু করে আসলে কিছু না। আমরা এলএনজি নিয়ে কথা বলছি, এলএনজি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি, উইচ ইজ গুড। বাট এলএনজি দিয়ে সমাধান করে কি আপনি খরচ অ্যাফোর্ড করেও কি আপনি ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন ভবিষ্যতে? আপনার টেকসই জ্বালানিতে তো আপনাকে যেতেই হবে, আদারওয়াইজ পরিবেশের কথা যদি বলি বা
খরচের কথাও যদি বলি, আমাদেরকে কিন্তু এই দিকে একটা লং টার্ম ভিশন পলিসি নিয়ে যেতে হবে। তো সামগ্রিকভাবে এই জিনিসগুলো ঠিক করার জন্য আমি মনে করি যে এখন একটা মোক্ষম সময়। এই সরকার যারা এখন দায়িত্বে আছেন তারা কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর করে রিস্ট্রাকচার রিফর্ম করে দিতে পারে এমনভাবে, যেটা কারণ যেহেতু এটা কোনো রাজনৈতিক সরকার না, সুতরাং তাদের আমি আমার মনে হয় যে তাদের রিস্ট্রাকচার করার প্যাটার্নটা বা ওয়েটা মনে হয় একটু বেটার বা একটু ডিফারেন্টভাবে হতে পারে, যেটা পরবর্তীতে যারাই আসবে তারা যদি ফলো করে হয়তো আমরা দেশবাসী বা ব্যবসায়ীরা আমরা উপকৃত হব। আর যদি পার্টিকুলারলি গার্মেন্টসের কথা বলি, দেখেন একটা যে চাঁদাবাজির কথা বা অন্যান্য ক্রাইসিসের কথা মিস্টার হেলাল যেগুলো বলছিলেন, গত 10 মাসে গার্মেন্টস ফ্যাক্টরির চিত্রটা কেমন? আমরা শুনছি যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে সেটা একটু আমি একটু বুঝতে। ফ্যাক্টরি অনেকগুলো বন্ধ হয়েছে, এটা সত্য, আমার কাছে কিছু ফিগারও আছে। বাট দেখেন, ফ্যাক্টরি বন্ধ হবে, নতুন ফ্যাক্টরি খুলবে, এটা কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার। আমি এটাকে খুব বেশি অ্যাবনর্মালিটি দেখছি না। বাট বিশেষ করে এই গোলমালের পরে যেহেতু হয়েছে, আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে এই পার্টিকুলার ঘটনার কারণে কতটুকু বন্ধ হয়েছে বা না হয়েছে। এই পার্টিকুলার ঘটনার কারণে বেশ কিছু বড় বড় ফ্যাক্টরি আমরা সবাই জানি, বিশেষ বড় বড় একটা গ্রুপ বন্ধ হয়েছে, এটা ট্রু। আবার নতুন নতুন কিছু ফ্যাক্টরি আগে থেকে পাইপলাইনে ছিল, তারাও কিন্তু অপারেশনে আসার ওয়েট করছে। যার এক্সিস্টিং কিছু বড় বড় ফ্যাক্টরি ছিল তারা কিন্তু ক্যাপাসিটি ভিতরে তারা কিন্তু বাড়িয়েছে, তারা কিন্তু নতুন নতুন প্রযুক্তি আনছে, সেটা কিন্তু রপ্তানি চিত্রও কিন্তু সেটাই বলে। তবে হ্যাঁ, যদি আমরা ওই বন্ধ হওয়া ফ্যাক্টরিগুলোকে বন্ধ হতে না দিতাম তাহলে তো আমার রপ্তানি হয়তো আরও বেশি বাড়তে পারতো, আমার কর্মী হয়তো আরও বেশি আমি এমপ্লয়েড করতে পারতাম, অর্থনীতি হয়তো আরও বেশি সচল হতে পারতো। একটা ব্যাপার বন্ধের ক্ষেত্রে আমি একটা ব্যাপার বলবো, হেলাল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত যে এসএমইদেরকে আমাদের খুব বেশিভাবে আমার মনে করি যে ব্যক্তিগতভাবে জোর দেওয়া উচিত। এই জায়গাটায় কেন যেন আমার মনে হয় যে খুব একটা আমরা অ্যাড্রেস করতে পারছি না। দেখেন, যদি গার্মেন্টসের কথাই বলেন, আসলে ইন্ডাস্ট্রিতে সবগুলোর প্যাটার্নই কম বেশি সমান। বড় যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে দেখা যাচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যায় তারা বড়ই হচ্ছে, তারা মিলিয়ন শত শত মিলিয়ন ডলার এক্সপোর্ট করছে। কিন্তু শুধু বড়গুলো দিয়ে তো আপনার ইন্ডাস্ট্রি আসলে টিকবে না। আপনার একটা হচ্ছে যে অতি নির্ভর হয়ে যাচ্ছে কিছু স্পেসিফিক ইয়ার উপরে, যে একটা ব্যালেন্স থাকা উচিত সেটা থাকছে না। দেন নতুন প্রোডাক্ট উদ্ভাবনের ব্যাপার আছে, নতুন উদ্যোক্তার ব্যাপার আছে, সেগুলো কিন্তু এসএমই ছাড়া সম্ভব না। বড়গুলো সব যে বড় তারা যে অর্ডার নেয়, তারা সেই অর্ডারগুলো নিয়ে তো সাবকন্ট্রাক্ট করায়, ছোটোগুলোর মাধ্যমেই তাদেরকে চলতে হয়। তো সুতরাং ছোটোগুলো যদি চলতে না পারে তাহলে তো আসলে ইন্ডাস্ট্রি ব্যালেন্স একসময় কিন্তু থাকবে না। আর ছোটোগুলো আজকে হিমশিম খাচ্ছে, তাদের খরচ তারা কিন্তু মিলাতে পারছে না। কারণ আপনার যখন ইন্ডাস্ট্রি 300, 400, 500 মিলিয়ন হয়ে যাচ্ছে, আপনার যেই খরচের যে প্যাটার্নটা বা আপনি যেভাবে ম্যানেজ করতে পারছেন, আমি তো সেটা পারবো না। আমার $10 মিলিয়ন এক্সপোর্ট, আমি ব্যাংক ইন্টারেস্ট রেট বা ট্যাক্সেশন রেট তা আপনার জন্য যা আমার জন্য তা, কিন্তু আপনার প্রোডাকশন তো হচ্ছে আমার থেকে 100 গুণ বেশি। তো আপনি তো প্রোডাকশন স্কেলে যে এটা কোনো মতে ম্যানেজ করে নিতে পারছেন, বা আমার থেকে হয়তো একটু লঙ্গার টাইমে সেটা ম্যানেজ করছেন, আমি তো পারছি না। সুতরাং আমি মনে করি যে এদেরকে বিশেষভাবে সাপোর্ট দেওয়া উচিত, দেখা উচিত। শুধুমাত্র যে ব্যালেন্সিংয়ের জন্য তাও না, নতুন উদ্যোক্তা না হলে আপনি ইন্ডাস্ট্রি আগবেন কীভাবে? আপনি জেনারেশন তো চেঞ্জ হবেই, একটা সময়তে বড় ইন্ডাস্ট্রিগুলো থাকবে না, তো তখন কি করব আমরা? তো এই জায়গাগুলো আমার মনে হয় আমরা যদি একটু ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, বিভিন্ন বন্ডের কিছু ইস্যু আছে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে, এই জায়গাগুলো যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে নতুন উদ্যোক্তাও আসবে এবং আমাদের অর্থনৈতিক চাকা আরও বেশি সচল হবে বলে আমি মনে করি। সাইদুল ইসলাম হেলাল, একটা হচ্ছে যে এসএমই ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে আপনার কাছে বোঝার যে আসলে ফাউন্ডেশন বা সরকার আসলে এসএমই খাতের উন্নয়নের জন্য কী করছে, এটা একটা প্রশ্ন। আর মিস্টার রুবেল জ্বালানি বিদ্যুতের প্রসঙ্গটা তুলেছে এবং আমি জানি এটা আপনার অত্যন্ত মানে সবসময় আপনি এই বিষয়ের উপরে জোর দিয়ে আলোচনা করেন, পছন্দের সাবজেক্ট বা সমস্যায় থেকে আসলে পছন্দ। আসলে আমি ইলেকট্রিসিটির কথা, গ্যাসের কথা তো বললাম, আমি ইলেকট্রিসিটি ইউজ করি, গ্যাস ইউজ করি না। বাট বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে আমি 2008-10 যখন ঢুকেছি, আমার প্রথম কাজ ছিল যে ইলেকট্রিসিটি কয়বার গ্যাসের দিনে আমরা কত লস করেছি, ওটা কিন্তু এখন পর্যন্ত আমার ফ্যাক্টরিতে স্পেশালি ডেইলি রেকর্ড রাখা হয়। কারণ আমার একটা প্লাস্টিক ফ্যাক্টরি, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন ইলেকট্রিসিটি চলে গেলে আমার প্রোডাকশন লস হয়। তো আমি যদি 2008, 9, 10 থেকে শুরু করি, আমাদের সাপ্লাই বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই, প্রাইস বেড়েছে।
বিইআরসি মনে হয় 2004-এ হয়েছে, আমার মনে আছে 2008-10 ওসব দিকে আমরা গণশুনানিতে যেতাম। গেলে ওরা যদি প্রাইসের কথা যদি বলতো যে প্রাইস এনার্জি রেগুলেটরি কমিশন, হ্যাঁ এনার্জি রেগুলেটরি কমিশনে আমাদের একটা ভয়েস ছিল, এবং তখনও আমরা বলতাম যে ওনারা যে যখন প্রাইস বাড়াতে চেত ওনারা ডিসিশন নিয়ে এখন পর্যন্ত কোনোদিন এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তাদেরকে ডাকে নাই ওদের প্রবলেম সলভ করার জন্য। ওরা অলওয়েজ ডেকেছে যে আমরা কালকে প্রাইসটা বাড়াবো এই কারণে, এবং ওই প্রাইসটা যে অ্যাকাউন্টসটা দিত ওই অ্যাকাউন্টসটা ওই মিটিংয়ের টেবিলের মধ্যে দিত, যেখানে রিপোর্টার সবাই থাকতো। তো আমরা বলতাম আমাদেরকে অ্যাকাউন্টসটা অ্যাটলিস্ট আগে দেন, সো দ্যাট আমরাও দেখি এখানে সিস্টেম লস কোথায়, ইনভেস্টমেন্ট কী করছেন, আপনাদের কেন টাকাটা দরকার। তাও মানে গণশুনানি হতো। এখন তো গত কয়েক বছর তো ওটাও বন্ধ হয়ে গেছে। সো আমরা ভোক্তা হিসাবে আমাদের কিন্তু কোনো রাইট নাই। এখন যেটা হয়েছে যে মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশনশিপ উইথ দ্য এনার্জি ডিপার্টমেন্টস। গ্যাসেরও প্রবলেম যেটা শুনি যে গ্যাস দিচ্ছে না কিন্তু দাম বাড়ছে। তো এখনও এই সরকার আমরা আশা করি যে একটি স্টেবল নীতি যদি করে, আমার প্রাইসটা ওকে আমি বাড়ালাম, এই প্রাইসটা আমাদের 5 বছর থাকবে, 3 বছর থাকবে, সো দ্যাট আমি একটা ইন্ডাস্ট্রি করতে অ্যাকাউন্টস করতে পারি। আজকে যদি আমি ইন্ডাস্ট্রি করতে চাই, আমাদের যে সিস্টেম ল্যান্ড একুইজিশন করতে 2-3 বছর লেগে যায়, আপনি ইট সিমেন্ট বালু এগুলি লাগাতে আর 1 বছর লেগে যায়, 4 বছর। তো আজকে আমি যে অ্যাকাউন্টসটা করবো বেসড অন কারেন্ট ইলেকট্রিক রেট, আমার প্রোডাকশন কস্ট 4 বছর পরে কী হবে তা আমি জানি না। তো এই জন্য কিন্তু অনেক ফ্যাক্টরি মাঝপথে বন্ধ হয়ে যায়, শুরু করেছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের বেলায় দেখেন, আমার খেয়াল আছে 2004-এ যখন আমরা টাটাকে গ্যাস দিতে চাচ্ছিলাম, তখন আমাদের যত থিঙ্ক ট্যাঙ্ক ছিল মন্ত্রী সহ খুব জোরে জোরে বলেছে আমাদের এত গ্যাস আছে, যদি বিবিআনার থেকে টাটাকে গ্যাস দেওয়া হয় তাও বিবিআনাতে 30 বছরের গ্যাস আমাদের আছে। কিন্তু 2008-9-10-এ গ্যাসের সংকটে চরম সংকটে কিন্তু আমরা তো এক্সপ্লোর করারও চেষ্টা করিনি। আমরা বলেছি যে আমরা নিজেরা করব, বিদেশিদের দিব না, নিজেরাও করার সক্ষমতাটা দেখাতে পারিনি, সেটাও তো সত্য। ট্রু ট্রু ট্রু। তো আমাদের তো যে সব থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক সহজ শর্তে অনেক কোম্পানি, বাইরের কোম্পানি, তারা তো এটা এক্সপ্লোর করতে চাইছে। তো এত কিছু আছে শুনি, কিন্তু রেজাল্ট তো নাই। তো আপনি যদি নিজে না খুঁজতে চান তাহলে হবে, এটা তো আমরা কিছু করতে পারবো না। আমাদের ব্যবসায়ীদের এখন হচ্ছে কি, নতুন ইন্ডাস্ট্রি হওয়ার তো প্রসপেক্ট খুবই কম। একটা জিনিস ভালো হয়েছে যে ইলেকট্রিসিটির বেলায় স্পেশালি গত 4-5 বছর কোনো ইন্ডাস্ট্রি করলে সে যদি ইলেকট্রিসিটি চাই ইলেকট্রিসিটি পেত। একটা সময় ছিল 2008-9-10-11-তে আপনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ইলেকট্রিসিটি কানেকশনের জন্য প্রাইম মিনিস্টার্স অফিস পর্যন্ত যেতে হতো, এত কষ্ট ছিল। ওটা ছুটেছে, কিন্তু আমার তো কোয়ালিটি ছুটে নাই, আমার তো প্রাইস অ্যান্ড কোয়ালিটি দুটোই। তো এখন নতুন ইন্ডাস্ট্রি করতে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাকে যদি একজন এসে বলে যে আমি ইন্ডাস্ট্রি করতে চাই, একটা ইয়াং এন্টারপ্রেনার, আমার তো প্রথম চিন্তা হবে যে ওকে আমি কীভাবে এনকারেজ করব। কারণ আমি নিজেই তো খুব কষ্টে আছি, আমার পাশে যদি আরেকটা ইন্ডাস্ট্রি হয় আই উইল বি ইন ট্রাবল। তো এটারও কিন্তু সলিউশন আছে। পলিটিশিয়ানরা বা সরকার কিছু কমার্শিয়ালি আমার মনে অনেক কম চিন্তা করে, আমরা যতটুকু চিন্তা করি। দেশে আপনিও বলবেন হয়তো গার্মেন্টস, জুট এবং নানান ইন্ডাস্ট্রি সিক হয়ে বহু ইন্ডাস্ট্রি বসে আছে। চেম্বার অফ ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট থাকতে আমরা হিসাব করেছি একটা কি সিক ইন্ডাস্ট্রিজের একটা অ্যাসোসিয়েশন আছে। ওরা বারবার দেন দরবার করতো যে ব্যাংকে যে লাইবিলিটিস আছে ওই লাইবিলিটিসটা যেন ওদেরকে মাফ করা হয়, ইন্টারেস্ট মাফ করা হয়। দে ওয়ার প্ল্যানিং টু এক্সিট, কিন্তু এক্সিটের কোনো পথ নাই। তো আপনি শহরে, চিটং শহরে, ঢাকা শহরে অনেক ইন্ডাস্ট্রি পাবেন বসে আছে, বন্ধ হয়ে আছে, মালিক পালাতক, মালিকরা বলে আছে। তো ওই ইন্ডাস্ট্রিটা এখন আমি বিদেশ থেকে লোককে আনতে চাচ্ছি যে তোমরা আসো ইনভেস্ট করো। আমার ইন্ডাস্ট্রিটা সে কেন কিনবে না? আমার ভাঙা ইন্ডাস্ট্রি, ওনার কাছে টাকা থাকলে উনি কেন নতুন ইন্ডাস্ট্রি করবে? কেন আমরা ব্যাংকক্রাপসি লটাকে ভালো একটা যুগোপযোগী করে এক্সিট করে দেওয়ার একটা সিস্টেম করা। তো এখন যেটা হচ্ছে যে নতুন জেনারেশন আমার মনে হয় না টাকা পয়সা থাকলেও, ফ্যামিলির থেকে টাকা থাকলেও, ব্যাংক টাকা দিলেও অত ইন্টারেস্টেড হবে ব্যবসা করতে, বিকজ অফ দিস আনসার্টেনটি। তো আমাদের আইডিয়াল অ্যাসেটগুলিকে যদি আমরা অ্যাসেটে ট্রান্সফর্ম করতে পারি, আমার মনে হয় অনেক এমপ্লয়মেন্ট তৈরি হবে। আর এসএমই তো খুব, ভাই যেটা বললেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। কারণ হলো যে
এখানে কিন্তু লোক গার্মেন্টসের মতোই, গার্মেন্টস যেমন জনবল লাগে, এখানে জনবল লাগে, মানে ঘরে বসে বসে লোকেরা কাজ করতে পারে। আর এখন যেহেতু ইন্টারনেটের জমানা, অনলাইনে বিজনেস করতে পারে, তো এসএমই ফাউন্ডেশন অনেক কিছু করছে, বাট রেজাল্ট হয়তো দিনের শেষে অমন আসছে না। এটারও অনেক কারণ আছে। এসএমই ফাউন্ডেশন কিন্তু রেগুলার ট্রেনিং দিয়ে যাচ্ছে, কিভাবে নতুন উদ্যোক্তা তৈরি হবে, কেউ যদি ব্যবসা করতে চায় কেউ কীভাবে ডকুমেন্টেশন করবে, কিভাবে ব্যাংকের কাছে যাবে, কিভাবে রপ্তানি ডকুমেন্টেশন করবে, এগুলোর উপরে কিন্তু রেগুলার ট্রেনিং নেয় এবং ইয়াং জেনারেশন কিন্তু যাচ্ছে। কিন্তু হ্যাসেল হলো যে ওরা যখন ব্যাংকে যেতে চায়, ব্যাংকিং ফর্ম নিয়মগুলি দিন দিন কঠিন হচ্ছে। আমি যখন 40 বছর আগে ব্যবসা শুরু করেছি, তখন খেয়াল আছে আমার চিটাগাং একটা ব্যাংক ম্যানেজার ডেকে আমার ব্যবসাটা ও ভাবছে ভালো, কোনো কোলেটারাল ছাড়া আমার চেহারা দেখে টাকা দিতে ওরা রাজি হয়েছে। এখন তো যে কোনো ব্যবসায়ী, ইভেন ছোটো ব্যবসায়ী যদি কোনো টাকা নিতে চায় ব্যাংকে, ওর ব্যাংক গ্যারান্টি দিতে হবে, তার স্পাউসের গ্যারান্টি দিতে হবে, তার অ্যাডাল্ট চিলড্রেনের গ্যারান্টি দিতে হবে। ইভেন তার অ্যাডাল্ট চিলড্রেন যদি বিদেশে থাকে তারও গ্যারান্টি দিতে হবে যদি ডাইরেক্টর হয়ে থাকে। এখন যে বিদেশে থাকে তার বউয়েরও গ্যারান্টি দিতে হবে, ওর বউ হয়তো বিদেশি। তো আমরা এটা নিয়ে অনেকবার কথা বলছি যে এই যে গ্যারান্টি সিস্টেমগুলিকে তুলে দিলে কিন্তু লাইফ অনেক ইজি হয়ে যাবে। আর ব্যাংকিং সিস্টেম তো যত ব্যাংকে যত কারাপশন হচ্ছে তত ব্যাংকিং কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আগে যেমন ব্রাঞ্চের একটা লিমিট থাকতো, আপ টু সার্টেন লিমিট ব্রাঞ্চ হেড ওটা স্যাংশন করতে পারতো খুব কুইকলি, মানে পার্সোনাল ইন্টারাকশনে কাজটা হতে পারতো। কিন্তু এখন সব ডকুমেন্ট রিলেটেড অ্যান্ড এভরিথিং ইজ কন্ট্রোল বাই দ্য হেড অফিস। সো ডকুমেন্টেশনে একটু এদিক ওদিক হলেই কিন্তু লোন পাওয়া বা লোন ডিসবার্স করা বা এলসি খোলা বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট। আর ফর এ ছোটো প্লেয়ার ইউজুয়ালি এটা খুবই ডিফিকাল্ট। আর অন টপ অফ দ্যাট এখন ভ্যাট, মানে যে কোনো কোম্পানি যে ম্যানুফ্যাকচার করবে তার ভ্যাট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তো অনেক কোম্পানি আছে ছোটো এসএমই যারা করে, ওদের হয়তো ওই প্রপার অ্যাকাউন্টেন্টও নেই, তো ওরা কীভাবে ভ্যাট দেবে এইসব জায়গায় কিন্তু ওরা ট্র্যাপড হয়ে যায়। এইসব চিন্তা করে কিন্তু এন্টারপ্রেনার তৈরি হওয়াটা খুবই ডিফিকাল্ট। এমনি ছোট ছোট কাজ করতে পারবে, কিন্তু যেমন বড় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য দে ক্যান কাম আপ, বাট নিজে ব্যবসা করা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রুবেল, আপনি শুনছিলেন এবং ব্যাংকিং একটা বড় ইস্যু বিজনেসের ক্ষেত্রে, তো সেটা কি দেখেন যে প্রচুর রিফর্মের কথাবার্তা হচ্ছে, এই সব জায়গায় রিফর্মস কী হলো এবং সেটা কতটা কার্যকর? একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই যে 2026-এ যে গ্রাজুয়েশন হবে, এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশ করছে, এর যে চ্যালেঞ্জেস এবং এক্সপোর্ট খাত সেখানে বড় একটা চ্যালেঞ্জের মধ্যেও পড়বে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে কিছু করা হচ্ছে কিনা আপনি কি দেখছেন? ব্যাংকিংটা তো আসলেই একটা চ্যালেঞ্জ আমাদের এখন, মানে এটা আসলে স্বভাবতই আমাদের বেশ কিছু বিশৃঙ্খলা ব্যাংকিং খাতে হয়েছে যেগুলো এক্সপেক্টেড না। তো স্বাভাবিকভাবে এখন সেগুলোর তো ঘাটতি সবাইকেই পূরণ করতে হচ্ছে। বাট দেখেন, এটা একটা পলিসিগত ইস্যুটা একটা, বাট একটা ইনভেস্টর তো চিন্তা করবে তার ইনভেস্টমেন্টটা সে কতটা ইজিলি সিকিউর করে ব্যবসা পরিচালনা করতে পারবে। এটা সত্যি যে বর্তমানে ব্যাংকিং পরিচালনা করা অনেক কঠিন হয়ে গেছে ব্যবসায়ীদের জন্য, কারণ নিয়ম নীতি ডেফিনেটলি আগের থেকে অনেক ডিফিকাল্টিস বা শক্ত হচ্ছে স্বভাবতই। এবং উনি ভাই যে কথাটা বলেছেন যে ব্রাঞ্চের যে ইস্যু, এগুলো কিন্তু আসলে পোহাতে হচ্ছে। তো আমি বলছি না যে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বাট জিনিসগুলো আসলে এখন যেভাবে করে স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে সেটার সাথে খাপ খাইয়ে সবাই সেই গতিতে আগের মতো যেতে পারছে না, কারণ একটা রকম গতিতে আগে ছিল। তো আমার মনে হয় এগুলো যদি একটু ইনক্লুসিভিটি করে সবাইকে একসাথে ইনক্লুসিভ করে যদি সবাইকে একসাথে রেখে আস্তে আস্তে করে ওই একই সাথে ইনভেস্টমেন্ট এবং রিটার্নেরও তো বিবেচনা রাখতে হবে, ব্যবসায়ীরা যাতে স্বচ্ছন্দ থাকে। তো সেভাবে করে করলে ব্যাংকও আস্তে আস্তে করে রিফর্ম হবে বা হওয়া উচিত, একই সাথে ব্যবসারও কোনো ক্ষতি হবে না। আর ব্যবসায়িকভাবে ব্যাংকের রিফরমেশনে যেটা বলছেন আপনি, বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা দেখছি যে যেমন আপনার এক্সিট পলিসি নিয়ে আমরা দেখেছি যে কিছু জিনিস আমরা হয়েছে, বাট আসলে দেখেন কাগজ কলমে হওয়া আর বাস্তবে এগুলোকে বাস্তবায়িত করা তো আসলে ডিফারেন্ট কথা।
এক্সিট পলিসি বলতে একটা ব্যবসায়ী যদি আসার আগেই দেখে যে সে এই ব্যবসায় ইনভেস্টমেন্ট করা মানেই সে বিপদে পড়ছে, তো সে তো আর আসবেই না, কারণ সে তো দেখছে আমার অবস্থা কি হচ্ছে, আপনার অবস্থা কি হচ্ছে, সে তো, আমরা তো কমফোর্টেবল জোনে নাই। তো অবভিয়াসলি নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ীরা তো আসলে ওই জায়গায় এসে খুব একটা ইয়া করতে পারবে না। আমি আর একটা জিনিস গার্মেন্টস খাতের কথা বলবো, আমাদের দেখেন 2026-এর যে গ্র্যাজুয়েশনের কথা ধরে আমাদের যেই আপনার পণ্যদানা কাট করা হয়েছে, 60% মতো পণ্যদানা আমাদের অলরেডি কাট করা হয়েছে। আমাদের কিন্তু এটা আসলে বাংলাদেশের গ্র্যাজুয়েশন আপনি অন্য দেশের গ্র্যাজুয়েশনের সাথে তুলনা করলে চলবে না। তার কারণ বিশ্বে খুব কম দেশই আছে যেটার এক্সপোর্ট খাত একটা সেক্টরের উপরে ডিপেন্ড করে, নির্ভরশীল। সেখানে বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের উপরে সেটা ডিপেন্ড করে। সুতরাং অন্যরা যেভাবে করেছে একদম বরাবর সেভাবে আমাদের সব কিছু হবে বলে আমি মনে করি না। কারণ আমাদের গার্মেন্টস খাত যদি এফেক্টেড হয়, পুরা দেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত কিন্তু এফেক্টেড হবে। শুধু 50 লক্ষ শ্রমিক চিন্তা করে লাভ নাই, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অন্য সহযোগী যেই আপনার আরও যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এখানে তো প্রায় 2-3 কোটি লোক তো এখানে কাজ করছে। সুতরাং এখানে যেই অবকাঠামোগুলো আমাদের নিজেদের তৈরি করার কথা, আমার মনে হয় যে সেই জায়গায় আমরা পর্যাপ্ত পরিমাণে তৈরি হতে পারিনি। আমি যেহেতু অলরেডি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা গ্র্যাজুয়েশনে যাব, আমাদের তো যেতে তো হবেই আসলে টুমরো, অবভিয়াসলি সেভাবে সেই দৃষ্টিকোণ থেকে এটাকে সাধুবাদ জানাই যে আমরা সাহস দেখায় ফেস করতে চাচ্ছি। বাট একই সাথে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তো আপনাকে এখন থেকেই শক্তভাবে আপনার সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, আমাদেরকে দ্বিপাক্ষিক চুক্তিগুলোর দিকে যেতে হবে যে আপনার গ্র্যাজুয়েশন হলে তারপরে আমরা কিভাবে ওই মানে কোনো বেনিফিট আমরা অন্য দেশগুলোর সাথে আমরা এক্সক্লুসিভভাবে পাচ্ছি কিনা। আর প্রণোদনার যে কথাটা, সরি আমি স্কিপ করে গেছি, বলছিলাম আমাদের কিন্তু 26-এর পরেও কিন্তু কিছু সময় আমরা কিন্তু এটাকে ম্যানেজ করে রাখতে পারতাম। সেটা কি এখনই কি কাট করার মতো আমাদের কি দরকার ছিল কিনা, আমরা কি আর একটু সময় দিতে পারতাম কিনা, যেখানে আমি এখনই কস্ট পোষাতে পারছি না, আমি সব কস্ট কম্পিটিটিভ না কম্পেয়ার টু আমার অন্য দেশগুলোর সাথে। আমরা আসলে অনেক সময় একটু গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি যে আমরা যখন দেখি যে এক্সপোর্ট গ্রোথ হচ্ছে 10% গ্রোথ, এই কোশ্চেনের সম্মুখীন আমাকে বিশেষ করে প্রচুর হইতে হয় মিডিয়াতে যে আপনারা অনেক কষ্ট আছেন, একই সাথে এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, দেন হাউ ইউ আর ম্যানেজিং ইট। তো অ্যাকচুয়ালি দেখেন এক্সপোর্ট গ্রোথ যে শুধুমাত্র প্রফিট করলে আপনার হবে ব্যাপারটা কিন্তু মোটেই তা না। কারণ আপনার সব কিছুর কস্টও তো বেড়েছে, কস্ট বাড়া মানে আপনার এক্সপোর্টের মূল্য বাড়া, অবভিয়াসলি আপনার তাহলে তো ওইভাবে ফিগারটা আপনার একভাবে আপনার বাড়ছেই। সো আমরা ভ্যালু এডিশন জিনিসপত্র করছি। আগে আপনার ধরেন আমাদের যে 20% যে একটা কস্টের পরে যেই আমাদের খরচের জন্য যেটা রাখা হতো, সেগুলো কিন্তু এখন কমে আসতেছে। তার মানে মানুষের যে প্রফিটেবল যে জোনটা ছিল সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। এখন তারপরও তাহলে কেন চালাচ্ছে? ওই যে এক্সিট করার তো আপনার কোনো উপায় নেই, আপনি তো কালকে চাইলেও তো বন্ধ করে দিয়ে মানে ক্লোজ করে মানে শেক হ্যান্ড করে বেরোতে পারছেন না, তাহলে আপনাকে লস করে হলেও কিন্তু চালাতে হচ্ছে। যেটারই ফলাফল কিন্তু আমরা দেখছি যে আপনি প্রথমেই যে কোয়েশ্চেনটা আমাকে করেছেন যে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে, 100 অ্যারাউন্ড গার্মেন্টস কিন্তু আমাদের বন্ধ হয়েছে। বাট হ্যাঁ, একই সাথে নতুন কিছু গার্মেন্টসও আমাদের এসেছে, আবার কিছু নতুন ফ্যাসিলিটিও এক্সিস্টিংরাও নতুন নতুন যুক্ত করেছে। তবে এই যে বন্ধ কেন হচ্ছে সেটার কিন্তু একটা রিজন কিন্তু এইটাই, কারণ আপনি আজকে যখন লস শুরু করেছেন বা লস করছেন সেটা তো বাই বুক আজকে দেখবেন না, আপনি তো যে এটা 5 বছর পরে আপনার ব্যাংকের হিসাব টান দিলে আপনি দেখছেন যে আপনি তো সর্বশেষ চেষ্টা বন্ধ করে যাবেন যে কিভাবে টিকে থাকা যায়। আমি ওই মৃত্যু পথযাত্রী যেরকম আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, একটা মালিক তো তার গার্মেন্টসটা বা প্রতিষ্ঠানটা বন্ধ করতে চায় না, সে সর্বশেষ চেষ্টাটাই করবে। কিন্তু চেষ্টা করতে 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 তার ঋণের পাহাড় তো এক জায়গায় এমনভাবে হয়ে যায় যে তাকে কুইট করতেই হয়। তখন এই যে পালানোর মতো ঘটনা যেগুলো ভাই অলরেডি বলেছেন, বা মানে যে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছুর সম্মুখীন হতে হচ্ছে, তো আজকে এই জায়গাটা যদি আমরা সাপোর্ট পেতাম যে না ব্যবসা করতে আপনি গেছেন, দেখেন বিশেষ করে ব্যাংকের কথাটা আমি এভাবে বলবো, আমি নেগেটিভলি কথাটা বলতে চাচ্ছি না, তাদেরও তো ব্যবসা তো প্রফিট বা লস চিন্তা করেই করতে হবে। কিন্তু আজকে এই দেশের যতগুলো আমাদের ব্যাংকিং এর সঙ্গে দিস হয়ে দ্যাট অনেক বহু বছর একাধিক ব্যাংকের এতগুলো ব্যাংক আমাদের দেশে আছে, হ্যাঁ, তো এই ব্যাংকগুলো তো গার্মেন্টস সেক্টরে বাদ দিলে কতগুলো ব্যাংক মানে টিকে থাকতে পারতো, বা দেখেন ম্যাক্সিমাম ব্যাংকেরই কিন্তু ফাইন্যান্সিং একটা বড় পার্ট গার্মেন্টসের সাথে জড়িত। তো আজকে ইন্ডাস্ট্রি যখন খুব ভালো সিচুয়েশনে ছিল, ভালো করেছে, তখন আপনারা তো সবাই বা আমরা সবাই তো এটার
কেউ না প্রত্যেকে কিছু না কিছু বেনিফিট নিয়েছি। উল্টো দিক থেকেও দেখতে পারেন যে তারা সাপোর্ট করেছে বলেও আপনারা এত বোথ ওয়ে, এটা বোথ ওয়ে ছিল। both way, আজকে যখন ইন্ডাস্ট্রি খারাপ সিচুয়েশন, তখনও কিন্তু আপনার যদি সাপোর্ট না করেন, এটা তো আসলে আমার ব্যক্তিগত ক্ষতি না, ক্ষতিটা তো দেশের হয়ে যাবে। কারণ আজকে আমার ইন্ডাস্ট্রি না থাকলে তো ওই ব্যাংকগুলোও কিন্তু লং টার্মে ঠিক আছে, কারণ আমাদের দেশের কিন্তু দ্বিতীয় কোনো বড় ইন্ডাস্ট্রিও তো আমরা গ্রো করতে পারিনি। সুতরাং ওই জায়গাটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্যই গার্মেন্টসকে বাঁচিয়ে রাখতে হবে তা না, দেশের জন্য বাঁচাতে হবে। এবং ব্যাংকিং তো আসলে এত বড়, আমাদের এতগুলো ব্যাংক, এগুলোকেও তো ব্যবসা করতে হবে। সুতরাং আমার মনে হয় তারা যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে একটু দেখে, রিজিডনেস থাকতে পারে অবশ্যই অনিয়মের ব্যাপারে, কিন্তু সব ব্যবসায়ী বা সব ব্যবসায়ী তো খারাপ না। সো সেটা পর্যালোচনা করে যদি ভালো মতো একটু সঠিকভাবে মূল্যায়ন করা যায় বা সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে নতুন উদ্যোক্তা, উনি ভাই যেটা বলেছেন সেটা তো এক্সিস্টিংদের কথা। নতুন উদ্যোক্তা তো একটা ফাইন্যান্সিং পাওয়া তো এখন স্বপ্নের ব্যাপার। মানে তাহলে আপনি যদি আপনার বর্তমান প্রেক্ষাপটে এই কম্পিটিশনের যুগে যদি আপনার তো সবাই তো আর বাপ চাচার দাদার ফাইন্যান্সিং পে বা ইন্ডাস্ট্রি পে বড় হয়নি, কেউ না কেউ তো নিজে শুরু করেছে বা করবে। তারা কিভাবে আসবে? তারা যদি না আসে, তারা যদি না করে, আপনি এই যে আমি টিম গ্রুপের রাকিব ভাইয়ের কথা বললাম, উনিও তো নিজে শুরু করেছিল চাকরি জীবন থেকে। তো হয়তো সবাই ওনার মতো লাকি না, উনি হয়তো ক্লিক করে গেছে। তো বাকিদেরকে তো সাপোর্ট দিতে হবে আমাদেরকে। এই যে শিক্ষিত আমাদের এত ছেলেপেলে আমাদের বিএফটিতে পড়ালেখা করছে, এরা আসছে, তো এরা কই যাবে, এরা কি করবে? তো যদি এই ব্যাংকিং বা পলিসিগত সাপোর্টগুলো, এসএমই, এগুলো আমরা যদি ঠিকভাবে এখন থেকে এই জ্বালানি পথনকশাগুলো রেডি না করি, আমাদের তো বিকল্প কোনো ইন্ডাস্ট্রিও নাই। আমাদের বিকল্প ইন্ডাস্ট্রিও তৈরি করতে হবে, এই ইন্ডাস্ট্রিকে পাশাপাশি রেখে সাপোর্ট দিতে হবে। জি, মিস্টার শাহিদুল ইসলাম। আমি বাজেটের একটা জিনিস এসএমই বা ছোট উদ্যোক্তাদেরকে খুব কষ্ট দিবে, সেটা হলো যে অনলাইন বিজনেসে ভ্যাট বাড়িয়ে দেওয়া। এই বাজেটে যেটা করা, হ্যাঁ, যেটা করা হচ্ছে, কারণ অনেক মহিলা এবং ইয়াং ছেলেপেলে বাসায় বসে বসে অনেক রকম মাল অনলাইন বেচে। সে বড় বড় যারা দারাজটা যারা বেচবে, এখন ওদের মাল যখন বেচবে দামটা বেড়ে যাবে। তো ওরা এটা কিন্তু এসএমইকে হেল্প করা হলো না, ক্ষতি হলো এখানে। এটা মনোযোগ দেওয়া দরকার। এক্সপোর্ট গ্রোথের কথা বলছি আমি, একটা পয়েন্ট বলতে চাই, এক্সপোর্ট কিন্তু গ্রোথ হবে। আমরা বাঙালিরা যত কষ্টেই থাকি ব্যবসা করব, কারণ উনি বেঁচে থাকার জন্য, কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য 10% টু 15% উনার প্রোডাকশন বাড়াতে হবে, ক্যাপাসিটি এভরি ইয়ার, কারণ ওনার বেতন বাড়ছে, খরচা বাড়ছে। তো এই তাগিদেই কিন্তু এক্সিস্টিং ইন্ডাস্ট্রিরা এক্সপোর্ট বাড়াবে। বাট দ্যাট ফ্যাক্ট রিমেইনস যে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছু ডিসিশন সরকার আমার মনে হয় এবার যে নিয়েছে, অনেক ডিসিশন ব্যবসায়ীদের সাথে না বলে নিয়েছে। এই যে 10 দিন ঈদের হলিডে যে দিল, আই এম শিওর ওনার মতো গার্মেন্টস ফ্যাক্টরি ক্রোর্স অফ টাকা ড্যামারেজ দিয়েছে, কারণ অলমোস্ট $200 পার ডে কন্টেনার চিটায় বসে থাকলে, পোর্টে বসে থাকলে দিতে হচ্ছে। তার মানে 10 দিনের বেশি বসেছিল। কারণ হলো যে 25 তারিখের পরে কিন্তু ট্রাক ওইভাবে পাওয়া যায় না, পেলেও 3-4 ডাবল ভাড়া ইয়ের জন্য 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তার মানে প্রায় 15 দিন একটা কন্টেনারে যদি আপনি $196 মনে পার ডে পড়ে, এক একটা কোম্পানি তো 20, 40, 50, 100 কন্টেনার তো চিটাং পোর্টে পড়ে থাকবে। তো এই ড্যামারেজটা তো অযথা দেওয়া হলো। যদি আমাদের হলিডেজটা যদি ওইভাবে হিসাব করে দেওয়া হতো, 4-5 দিনের মধ্যে বহু টাকা বেঁচে যেত। এখন এর চাইতে খারাপ জিনিস যেটা হবে যে 15 তারিখ পর্যন্ত আগামী মাসে এই মাসে কাজ হবে না, 15 দিনও কাজ হবে না, আপনি জুলাইয়ের 1 তারিখ পুরো মাসের বেতন দিতে হবে। তো ইন্ডাস্ট্রিরা কোথার থেকে এই বেতনটা দেবে? এখানে তো সরকার হেল্প করতে পারবে না। তারপরে সাবসিডির কথা যেটা বললো, সাবসিডি এই আমরা মিডল ইনকাম গ্রুপে চলে যাব, গ্র্যাজুয়েশন করব বলে গত বছরই মানে আমাদের সাবসিডি অর্ধেক করে দিয়েছে। টার্মেন্টসে তো প্রচুর অসুবিধা হচ্ছে, কিন্তু ছোট যারা এসএমই ওরা সবচেয়ে বেশি সাফার করেছে, কারণ হস্তশিল্পের 20% প্রণোদনা ছিল, ক্যাশ সাবসিডি পেত। তো 20% ইজ এ হিউজ মানে বিরাট একটা সুবিধা পেত হস্তশিল্প যারা করতো, ওটাকে 10% করে দিয়েছে। এটা তো করার কোনো প্রয়োজন ছিল না। এবং আমরা এই বাজেটেও বারবার আশা করেছিলাম যে এটাকে বাড়িয়ে দিবে, বিকজ যেহেতু ব্যাংক ইন্টারেস্ট 9 থেকে 15% হয়ে গেছে, এই প্রণোদনাটা যদি থাকতো ওদের রপ্তানিতে অনেকটা সুবিধা হতো, যেটা আমরা পাইনি। তা আমি
আরেকটা জিনিস তো বলতে চাই, ব্ল্যাক মানিটা তো আমাদের, এটা নিয়ে বারবার কথা হয়, একই কথা বারবার সবাই বলে এটা নৈতিকভাবে ঠিক না, কিন্তু কাজটা করে যাচ্ছে। কিন্তু এতে ইকোনমির কি লাভ হচ্ছে, কার আবার লাভ ব্ল্যাক মানির সংজ্ঞা নিয়েও তো বিতর্ক আছে আমাদের এত, এখানে। কার এবং লাভ হচ্ছে, প্রদর্শিত কি হচ্ছে, এটা কেন, এটা নিয়ে এতবার কথা হয়, এটা তো আলোচনার বিষয় তো না। ট্যাক্স দিব, আমি ব্যবসা করব, যারা যারা ট্যাক্স দিয়ে চলছে ওদেরকে একটা বিরাট ক্ষতির মুখে ফেলে দেওয়া। তো এইটাও বাজেটে আমার মনে হয় এখনও দেখার সময় আছে। এটা আর যদি ব্ল্যাক মানি দিতে হয়, কেন শুধু আমি দেব, এই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কেনে আমি কেন ইন্ডাস্ট্রিতে দিব না, যেখানে আমি লোক এমপ্লয় করব। আমাকে যদি ব্ল্যাক মানি ইনভেস্ট করতে দেয়, তা আমি লোক এমপ্লয় করব, ওখানে তো লোকও এমপ্লয় হচ্ছে না। তো আমাকে ওখানে না দিয়ে এখানে দেওয়া হচ্ছে। দেয়ার আর লট অফ এরিয়াস, যেমন মেন্টাল হেলথের রিহ্যাব সেন্টারে, অনেক জায়গায় যেখানে সামাজিক কর্মকাণ্ড করতে পারে ব্যবসায়ীরা, ওখানে ব্ল্যাক মানি ইউজ করতে দিতে পারতো। কিন্তু এমন জায়গাটা দিচ্ছে যেটা বড় লোকের জায়গা, ওতে কিন্তু গরিব বা মিডল ক্লাস লোকের ওই বেনিফিটটা হবে না। জি রুবেল, আমি একটা পয়েন্টে কথা বলতে চাই, সেটা হচ্ছে 10 দিনের যে বন্ধের কথা বলেছে, আসলে এটা আমি আরেকটু অন্যভাবে দেখব, যে আর্থিকভাবে যত না ক্ষতি হয়েছে আমাদের বায়ারদের কাছে তার থেকে বেশি কিন্তু এটাতে আমাদের প্রশ্ন মুখোমুখি হতে হয়েছে। ইমেজের এই একটা কোশ্চেন কিন্তু এখানে আসছে, যে আমাদের যে কমিটমেন্ট সেটা কতটুকু। তারা তো আসলে আমার দেশের ইন্টারনাল সিচুয়েশন তো তার বিক্রি বা ইয়ার সাথে ডিপেন্ড করবে না। তার বিক্রি, কিন্তু আমার দেশের ইন্টারনাল সিচুয়েশন এমন কি ছিল যে 10 দিনই ছুটি দিতে হবে? আমি সেটাই বলছি যে আমার দেশের কার দাবি ছিল, সিদ্ধান্ত, কি এমন অসুবিধা হচ্ছিল দেশে, সিদ্ধান্তের কথা বলছি, যে সিদ্ধান্তটা তো আমার দেশের ইন্টারনালি, এটা নিয়ে তো আসলে তার বেচা বিক্রির সাথে সে তো বদার করবে না, এটাই স্বাভাবিক। সে আমার কাছে না পেলে সে আরেক জায়গায় যাবে, কারণ সে তো আর তার 10 দিন বা 5 দিন বন্ধ রাখবে না। তো এটা আমাদের মনে হয় সামনে এটা ডেফিনেটলি কেয়ারফুলি আরও যদি আমরা বিবেচনা করি, আমাদের জন্য এটা ভালো হবে। কম্পেয়ার টু আর্থিক ক্ষয়ক্ষতি তো আছেই, সেটা কিছুটা আমাদেরকে পোহাতে হয়েছে। বিভিন্ন ভাইদের কল পেয়েছি, কন্টেনারে তারা মাল করতে পারছে না, বা স্টাফিং করতে পারছে না, বা তাদের ড্যামারেজ আসবে, কি করবে, এই যে একটা আতঙ্ক আমরা কিন্তু পেয়েছি। একটা বড় পয়েন্ট অলরেডি বলেছেন, যে আমরা দিনের শেষে দেখি যে কোনো একটা গার্মেন্টস যদি ওয়ার্কার রাস্তায় নেমে আসে, কেন নেমে আসছে, সাথে সাথে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা কথা শুরু করি। তো ধরেন 10 দিন যদি প্রোডাকশন বন্ধ থাকে, আপনি স্যালারি কম্পেয়ার করে দেখেন, যে তাহলে তার আমাদের 2 মাস আগেই তো আর একটা ঈদ গেল, তো এর মানে দুটো বোনাস দিয়ে আবার যদি 10 দিন কন্টিনিউ বন্ধ থাকে, একটু ডিফিকাল্টিস তো আসলে হবেই মালিকদের। সব মালিকের স্বচ্ছতা মানে একরকম না। আপনার যে প্রফিটেবিলিটি, আপনার যে ইন্ডাস্ট্রি সাইজ, ওনার তো সেটা না, আমার তো সেটা না। এখন আপনারটা হয়তো রাস্তায় নামছে না, আমারটা বা ওনারটা তো হয়তো রাস্তায় নেমে গেছে, কারণ আমি দিতে পারছি না। তো এইগুলো আসলে চেইন এফেক্ট, কিন্তু এগুলো আমাদের সবাইকে আলোচনা করে নিলে আমার মনে হয় আমরা এগুলোকে মিনিমাইজ করতে পারবো। বন্ধ করে ফেলতে পারবো না, মিনিমাইজ করতে পারবো অনেক অংশে। আমরা একটা হচ্ছে এটা সাবসিডিয়ারির কথা যদি বলি, দেখেন আবারও বলবো যে বাংলাদেশের সাথে অন্য দেশ তুলনা করে লাভ হবে না। তাহলে চায়না কেন এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাবসিডি দিচ্ছে? চায়নার থেকে তো বড় এক্সপোর্টার পৃথিবীতে কেউ নাই, বিলিয়ন বিলিয়ন ডলার করে। তো ও তো সাবসিডি কন্টিনিউ দিয়ে যাচ্ছে এখনো, বিকজ যদি আজ চায়না জানে যে আজকে যদি ওর এই ইন্ডাস্ট্রি চলে যায়, ওর যে এই লোকগুলোকে এমপ্লয় করতে, নতুন কোন ইন্ডাস্ট্রি সাপোর্ট দিতে, এবং সব কিছু মিলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট এবং ক্ষতির সম্মুখীন হবে, তার তুলনায় ওই সাবসিডির অ্যামাউন্টের সংখ্যা হয়তো অনেক কম। তো সবসময় কিন্তু আপনি সাবসিডি দেওয়া মানেই যে আপনি আসলে ইমিডিয়েট ওই অ্যামাউন্টের ক্ষতি দেখবেন তা না, আপনি এর বিনিময়ে কী পাচ্ছেন সেটা দেখা উচিত। সেম গোজ ফর ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়াতেও কিন্তু একটা বড় অঙ্ক তারা সাবসিডি দিচ্ছে। হ্যাঁ, এখন সাবসিডির প্যাটার্ন নিয়ে কিছু বিধিনিষেধ আছে, আমরা চাইলে আসলে বিভিন্নভাবেই সেটা আমরা দিতে পারি, বিভিন্ন নামে বিভিন্ন ইয়াতে আমরা দিতে পারি। হ্যাঁ, তার মানে যে ঢালাওভাবে বিনা কারণে দিয়ে যাব আমি সেটারও পক্ষে না, বাট রিয়েল যেখানে আসলে পাওয়া উচিত বিবেচনা করে আর্থিক ইস্যুসগুলো দেখে, সেখানে আমার মনে হয় যে আমরা আরেকটু সক্ষম এলডিসি গ্রাজুয়েশনকে মাথায় রেখে হওয়া পর্যন্ত এগুলো কন্টিনিউ করতে পারলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রংলি ডেভেলপ হতো। আর ইনভেস্টমেন্টের আর একটা প্রসঙ্গ আমি বলে, দেখেন আমাদের দেশের তো অনেক ভালো ভালো উদ্যোক্তা কিন্তু বিদেশেও ব্যবসা করছেন। তারা অনেক, আমার জানা মতো অনেক ভালো ভালো ব্যবসায়ী আছেন যারা বিদেশে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করছেন, ভালো ভালো ব্যবসায়ী হচ্ছেন দ্বৈত নাগরিকত্ব বা এরকম করে। তো এবং আমাদের দেশেরও অনেক মানে ইন্টারনালিও এখনও ব্যবসায়ী আছেন, তারা কিন্তু খুব বড় বিনিয়োগে যাচ্ছে না। আমরা বিদেশি বিনিয়োগদেরকে আকৃষ্ট করব, আমি দুটোরই পক্ষে। কারণ
বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা মানেই যে শুধুমাত্র টাকা আনা ব্যাপারটা তা না। আমি দেখি টাকার সাথে সাথে আপনি কিন্তু টেকনোলজি আনছেন, আপনার টেকনিক্যাল নোহাও আনছেন। এগুলো ছাড়া তো আপনি গ্র্যাজুয়েশন করে আমাদের তো ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশনে যাচ্ছি, আমরা তো হাই প্রোডাক্টে যাচ্ছি, নতুন ইন্ডাস্ট্রিতে যাচ্ছি। তো এগুলোর জন্য কিন্তু আমাদের এই টেকনোলজিক্যাল নোহাওগুলো, নলেজগুলো এক্সচেঞ্জে আমাদের যেতেই হবে। এই জায়গায় আমাদের আসলে আরও বড় মানসিকতা নিয়ে আমাদের যেতে হবে। তবে একই সাথে দেশের যারা আছেন এদেরকেও আসলে আমাদের মানে উদ্যোগী হতে হবে, তাদেরকে বিভিন্নভাবে কমফোর্টেবল জোনে আনতে হবে, তারা যেন দেশে ইনভেস্টমেন্ট করে। আমার মনে হয় আমাদের দেশের যথেষ্ট পরিমাণ ইনভেস্টর আছেন যারা যদি চায় এখনও ইনভেস্টমেন্ট যদি করে সেক্ষেত্রে ভালো হতে পারে। আমি যেমন ওই দিন একটা বিদেশি ইন্টারভিউতে বলছিলাম যে আপনি যদি দেখেন হিসাব করে যে আপনার হিসাব নিকাশ করে ইনভেস্টমেন্টের আগেই আপনি দেখছেন যে আপনার ইন্টারেস্ট রেট এবং করে যে রিস্ক আপনার আছে এটা আপনার ইনভেস্টমেন্টের, তার থেকে আপনার ব্যাংকে টাকাটা রাখলে অ্যাটলিস্ট আপনার টাকাটা তো মাইনাস যাচ্ছে না, আপনি সিকিউর যে টাকা তো ভাই ওভাবে আছে, কারণ আমি খেয়ে পরে বাঁচতে পারলেই ভালো। তাহলে ওই রিস্কটা একটা উদ্যোক্তা কখন নেবে? যখন সে একটা আশা দেখবে যে কিছু একটা হবে। তো এই কিছু একটা হওয়ার জন্য কিন্তু লং টার্ম তাদেরকে একটা পলিসি দিতে হবে, এই ট্যাক্সেশনের বলেন, ভ্যাটের বলেন। আমরা চাই না যে এটা প্রতিনিয়ত এভাবে চেঞ্জ হোক। কারণ আমি যখন একটা ব্যবসায়িক প্ল্যান করি, আমি সবসময় আপনার এই অনুষ্ঠানে বলেছি, আমি একজন উদ্যোক্তার কথা বলছি, সে তো 5 বছর 10 বছর মেয়াদি একটা প্ল্যান করছে। আপনি যদি নতুন নতুন করে তাকে বিভিন্ন চ্যালেঞ্জ মুখোমুখি করেন বা সে যদি সারপ্রাইজ হয় হঠাৎ হঠাৎ একটা ডিসিশন এই প্রণোদনার মতো বা বিভিন্ন ইম্পোর্ট বন্ধ বা এই রেস্ট্রিকশনের মতো, তাহলে তো আসলে এই আতঙ্ক তো কাটবে না। তো এই জায়গাটায় ইনক্লুসিভিটি নিয়ে আমার মনে হয় সবার অংশগ্রহণের মাধ্যমে একটু আরও গুছিয়ে আমরা কাজ করলে আমরা আরো ভালো করতে পারবো। আমাদের সেই সামর্থ্য ডেফিনেটলি আছে। সো মিস্টার সাইদুল ইসলাম হেলাল, জাস্ট ক্লোজিং রিমার্কস আমরা শেষের দিকে, এবং ওই যে আপনি অনেকবারই বলেছেন যে বাংলাদেশে এক্সিট পলিসি নাই, সেফ এক্সিট, একটা ব্যবসায়ী সে দেশি হোক বিদেশি হোক যে কারণে একটা বড় সমস্যা, তার জন্য কোনো সাজেশন আছে কিনা? এটা তো আমাদের এই ব্যাংক্রাপসি লটাকে সিম্পল করা এবং যুগোপযোগী করা। পৃথিবীর সব দেশেই আছে, যে কোনো দেশেরটা ফলো করলে এটা হয়ে যাবে। আর আমাদের কন্ট্রাক্ট ল ইজ বিকজ আমাদের এক্সিস্টিং কোনো ভালো কন্ট্রাক্ট ল নাই। আমাদের ছোট ছোট উদ্যোক্তারা বড় কোম্পানিকে মাল দেয়, মালের টাকা পায় না, ওদের করার কিছু থাকে না। সো কন্ট্রাক্ট লটাকেও সেট করা খুবই প্রয়োজন। আর আমি বাজেটের বেলায় শেষে বলবো যে আমাদের দেশীয় পণ্য বা দেশীয় সেবাকে, বাংলাদেশি তৈরি পণ্যকে বেবিসিটিং করার মতো কিছুই এই বাজেটে আমরা দেখতে পাই নাই, যেটা খুবই প্রয়োজন। সুতরাং আপনি আমাদের টিমে ছিলেন, আমরা যে আমার পণ্য আমার দেশ প্রোগ্রামটা করতাম, আমি জনগণকে আপনার শ্রোতাদেরকে বলতে চাই যে অ্যাট ইকুয়াল ফেভার বাংলাদেশি প্রোডাক্ট। আমরা কিন্তু এখন বাংলাদেশে আপনার দৈনন্দিন জীবনে যাই চান সবই আমরা কিন্তু দেশে তৈরি করি। আমার বিদেশি পণ্য আমদানি করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ডলারের এত সংকট, এত কষ্ট করে ডলার আনে গার্মেন্টসওয়ালারা, ব্যবসায়ীরা, আর আমরা এত সহজে ওটাকে উড়িয়ে দিই। আমরা কেন দেশীয় পণ্যকে ইউজ করবো না? আমার দেশীয় পণ্য যদি একটু নিম্নমানেরও হয়, ওয়াই নট ফেভার? আমি যদি পক্ষপাতিত্ব করি আমার দেশীয় জিনিসকে, এটা কিন্তু ছোট মনের ব্যাপার না, এটা বড় মনের ব্যাপার। জি, রুবেল কিছু যোগ করবেন? শেষ করবো। আমাদের আসলে যেহেতু গার্মেন্টসটা একটা ইন্টারন্যাশনাল ব্যবসা, আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা আসলে বিদেশের অনেক কিছুর উপরেও ডিপেন্ড করে। সুতরাং শুধু সবসময় আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোনো সিদ্ধান্ত নিলে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে কম্পিটিটিভ হতে হবে। আমাদের কিন্তু কম্পিট করতে হয়। আমি যখন যারা বা H&M এর কস্ট করছি, তখন কিন্তু ও একই সাথে চায়না, ইন্ডিয়া, পাকিস্তান আমার সাথে নিচ্ছে। সুতরাং ওর কাছে কিন্তু নাম্বারটাই হচ্ছে ম্যাটার করে যে সে কোথা থেকে কম টাকায় এবং কত ফাস্ট ডেলিভারি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কস্ট ফ্যাক্টরগুলো আছে, ব্যাংক ইন্টারেস্ট রেটের কথা, জ্বালানির কথা, আমি বারবার বলছি যে জ্বালানির টাকার থেকেও বড় কথা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে পাওয়া এবং ভবিষ্যতে 2030কে মাথায় রেখে, সবুজায়নের কথা মাথায় রেখে ন্যায্যতার ভিত্তিতে জ্বালানি রূপান্তর যাতে আমরা করতে পারি, সেই জিনিসগুলো এখন থেকে আমাদের যদি আমরা ডেভেলপ না করি, আমাদের কিন্তু খুব কমফোর্টেবল আসলে এই ট্রান্সফরমেশনগুলো হবে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মহিউদ্দিন রুবেল এবং মিস্টার সাইদুল ইসলাম হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য।
দর্শক, আমার অতিথিরা দুজনেই ব্যবসায়ী নেতা এবং কথা বলছিলেন যে এক ধরনের অনিশ্চয়তা আতঙ্ক এখনও আছে এবং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতিটা আগের চাইতেও খারাপ হয়েছে, অর্থাৎ অভ্যুত্থানের পূর্ববর্তী পরিস্থিতি খারাপ হয়েছে এবং এখানেই যে স্বপ্নভঙ্গের একটা কষ্ট সেটা ওনাদের মধ্যে আছে। ওনারা মনে করেন যে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হবার যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেই। এসএমই খাতকে জোর দেওয়া হচ্ছে না, দেশীয় পণ্যকে এই বাজেটও তার জন্য তেমন কোনো প্রণোদনা ওনারা লক্ষ্য করেননি। ব্যবসায়ীদের একটা কমফোর্ট জোনে আনা উচিত, সেই কমফোর্ট জোনে তাদেরকে রাখা হচ্ছে না এবং না হলে দেশের অর্থনীতির চাকাটা আরও গতিশীল হওয়া যেটা দরকার আসলে দেশের জন্য সেটা হচ্ছে না। বিকল্প ইন্ডাস্ট্রি তৈরি করবার দিকে খুব একটা মনোযোগ নেই, মূল ফোকাসটা একই জায়গায় রয়েছে। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনার মধ্যে নিয়েছেন যে ব্যাংকরাপসি যে ল সেটাতে একটা বড় পরিবর্তন আনা দরকার, আমাদের কন্ট্রাক্ট লয়ে পরিবর্তন আনা দরকার, কারণ আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতে ঢুকলে সেখান থেকে বেরোবার আসলে কোনো উপায় থাকে না। সেটা দেশীয় বিনিয়োগকারীদের কথা বলি আর বিদেশি বিনিয়োগকারীদের কথা বলি। জ্বালানি এবং বিদ্যুতের যে সরবরাহ যেটা অত্যন্ত নিশ্চিত করা জরুরি, এই বিষয়ে আমরা অনেক গল্পই শুনেছি কিন্তু সেটা এখন পর্যন্ত সুনিশ্চিত করা যায়নি। ব্যাংকিং খাতের যে এক ধরনের অচল অবস্থা সমস্যা আমরা জানি, কিন্তু ব্যাংকিং খাত এক সময় বাংলাদেশ অত্যন্ত গতিশীল ছিল, ভাইব্রেন্ট ছিল, সেটাকে আরও ভাইব্রেন্ট করা দরকার এবং এটাকে অন্যান্য ব্যবসা বাণিজ্যের জন্য আরও সহায়ক শক্তি হিসেবে দাঁড় করানোর একটা নীতিগত সহায়তা ওনারা প্রত্যাশা করছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।